কেউ যদি জুলাই সনদকে বলে যেটা আজগুবি তুগলকি বেআইনি আইন, তাহলে বুঝতে হবে কারো একটা এজেন্ডা আছে এই জাতিকে আবার। না, আমি জুলাই সনদকে তুগলকি বলি নাই, আপনাকে বলিনি। আমার শেষ করতে দেন, তারপর আপনার বলা। আপনি আমাকে মিসকোট করলে তো হবে না। ইউ শুড নট, আপনি আমাকে মিসকোট করেন। আপনি কারো এজেন্ডা নিয়ে আসছেন, এটা জাতি জানে, অতএব আমাকে বলতে দেন। আমি কোন এজেন্ডা নিয়ে আসি? আপনি এজেন্ডা নিয়ে আসছেন, আমি এখান থেকে আমরা জানি। আপনি এখানে আমাকে অভিযুক্ত করতে আসেন। আপনাকে আমি একটু যেতে চাই আমার একদম ডানে আব্দুল নূর তুষার, আপনার কাছে আমি আসি। 5 দফা দাবি না মানলে 11 নভেম্বর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে জামাত সহ 8 দল। এটা কি নির্বাচন সুষ্ঠু পরিবেশ তৈরি করবে কিনা, নাকি রাজনৈতিক সংঘাতের দিকেই গড়াচ্ছে নির্বাচনের আগে? দাবি দেওয়া জানানোর অধিকার তো সবার আছে, অতএব যে যার খুশি মতো দাবি দেওয়া জানাচ্ছেন, এবং দাবি দেওয়া আদায় যে হয়, আদায় যে করা যায়, এবং অগণতান্ত্রিক দাবি দেওয়া যে আদায় হয়ে যায়, সেটারও নজির আছে। আমার মনে হয় এই যে পুরো আলোচনাটা, এটা একটা সময়ের অপচয়। টেলিভিশনকে প্রোগ্রাম বানাতে হয়, মানুষের কাছে নিয়ে যেতে হয়, একটা তর্ক লাগিয়ে দিয়ে কিছু বিজ্ঞাপন পেতে হয়। তো আপনাদেরকে লোকজন বিজ্ঞাপন দেয়, আপনারা এই অচল সময় নষ্ট করেন। কেন বলি? প্রথমে যখন আলাপ হলো, বলল যে আঙ্গুল বাঁকা করতে হবে, আঙ্গুল সোজা করতে হবে। আঙ্গুল বাঁকা আঙ্গুল সোজা এটা তো আইনের ভাষা না, এটা বেআইনের ভাষা। পৃথিবীতে সব লোক আঙ্গুল বাঁকা করলে, আঙ্গুল বাঁকা করাটা হচ্ছে অন্যায়, আঙ্গুল সোজা রেখে কাজ করতে হবে। অতএব পৃথিবীর সব লোক আঙ্গুল বাঁকা করলেও আঙ্গুল সোজা যে ঠিক, এটা ঠিক। কোথায় নুরুদ্দিন সাহেব কি করেছেন, কোথায় কোন জেনারেল সাহেব কি করেছেন, এটা দিয়ে তো বাংলাদেশ ঠিক হবে না। জেনারেল সাহেবরা যদি কোনো অন্যায় করে থাকেন সেটা অন্যায়, আর জেনারেল সাহেবরা ন্যায় করে থাকলে সেটা ন্যায়। সবকিছুকে জায়েজ করার একটা উপায় কি জানেন? কিছু লোক এসে বলে আমরা জনগণের অভিপ্রায় বাস্তবায়ন করছি, কিন্তু তারা জনগণের কাছে যায় নাই। এবার যে পুরো আলাপটা হলো, আপনি দেখেন ঐকমত্য কমিশনের একটা প্রায় ধারা বিবরণী। প্রথম বিষয় হচ্ছে ঐকমত্য কমিশনের কাজ কি? বিবদমান পক্ষের মধ্যে ঐকমত্য আনা, তাই না? যেসব বিষয়ে তর্ক আছে সেসব বিষয়ে তর্ক নিরসন করে একটা কমন প্ল্যাটফর্মে সবাইকে নিয়ে আসা। ঐকমত্য কমিশন কি নিজে সেখানে নতুন তর্ক ইন্ট্রোডিউস করবে? কিন্তু একটু আগে যে হাসনাত ভাই বললেন, সেখানে তিনি কিন্তু বললেন যে তারা নতুন একটা প্রস্তাব বা নতুন ধরনের কথা তারা ইন্ট্রোডিউস করে দিয়েছেন ওইখানে, নিজেদের প্রস্তাব দিয়ে বলছেন এইবার ওই প্রস্তাবে আসেন, আমরা সব একমত হই। তাহলে এত আলোচনার কি দরকার ছিল? তারা সবকিছু তৈরি করে দিয়ে একটা ভোটাভুটি করতেন ওইখানে, যারা ভোটে জিততো তারা ঠিক, আলটিমেটলি তো ভোটেই যাচ্ছেন, ভোটে যাচ্ছেন, তাহলে ওইখানে ভোটাভুটি করতেন সংখ্যাগরিষ্ঠ আর সংখ্যালঘিষ্ঠ। কিন্তু তারা তো সেটা করেন নাই। তারা কি করেছেন? এক পর্যায়ে নিজেদের সিদ্ধান্ত সবার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। মডারেটরের কাজ তো নিজের সিদ্ধান্ত, নিজের প্রস্তাব দেওয়া না, সকলের প্রস্তাবকে এক জায়গায় নিয়ে এসে বিবাদ মীমাংসা করা। যে বিবাদ মীমাংসা করছে সে নতুন প্রস্তাব যদি হাজির করে, সেটা তার প্রস্তাব, নতুন বিবাদ ইন্ট্রোডিউস করা অথবা নতুন একটা তর্ক ইন্ট্রোডিউস করা। তারা সেটা করেছেন, এবং এটা কিন্তু একটা যৌক্তিকভাবেই আমরা বুঝতে পারছি যে তারা এটা করেছেন। তারপরে তারা কি করেছেন? তারা বলেছেন 7 দিনের মধ্যে ঠিক হয়ে আসেন। তারা কি এরকম আলটিমেটাম দিতে পারেন যে 7 দিনের মধ্যে আপনাদেরকে ঠিক হইতে হবে, না হলে পরে আমরা নিজেরা করে ফেলবো? তাহলে 7 দিন অপেক্ষা করছেন কারণ নিজেরা করে দেন। আরো 7 দিন কেন নষ্ট করছেন, তাই না? তার আরো 7 দিন নষ্ট করার সিদ্ধান্ত নিয়েছেন। তারা 7 দিনের টাইম দিয়ে বলে দিয়েছেন আপনারা 7 দিনে ঠিক হয়ে আসেন। এটা যেন এরকম যে 2 জন তাল গাছের মালিকানা নিয়ে বিবাদ করছে, সবাইকে বলে দিল যে আপনারা 7 দিনের মধ্যে তাল গাছ ঠিক করে আসেন, না হলে আমাদের তাল গাছ আমরা ঠিক করব, আমাদের তাল আমরা পেরে খাবো, নাহলে তাল গাছই কেটে ফেলবো। তারপরে তারা কি করছেন? অধ্যাদেশ জারি করা নিয়ে কথা বলছেন। এই সরকার কি সংবিধানের কিছুটা মানতে পারেন আর কিছুটা না মানতে পারেন সেই রকম অধিকার এই সরকারের আছে বা কারো আছে? যদি সংবিধানের রেফারেন্সে সংবিধানের অধীনে একটা সরকার তৈরি হয়ে থাকে এবং রাষ্ট্র যদি এক্সিস্ট করে, তাহলে রাষ্ট্রপতি এক্সিস্ট করে এবং তাহলে সংবিধানও এক্সিস্ট করে। এবং একটা এক্সিস্টিং সংবিধানের আমি কিছু অংশ মানবো, কিছু অংশ মানবো না, আদেশ জারি করার সময় কিছু করব সাংবিধানিক ক্ষমতা বলে আর কিছু করব আঙ্গুল বাঁকা আঙ্গুল সোজা, এটা তো হতে পারে না। আংশিক সংবিধান মানার কোনো প্রক্রিয়া নাই। হয় সংবিধান স্থগিত করে দিবেন, সংবিধান বাতিল করে দিবেন যে সংবিধান নাই, সংবিধান কাজ করছে না, অথবা সংবিধানকে রেখে সংবিধানকে সমুন্নত রাখার যে প্রক্রিয়া সেটা রাখতে হবে। দেশে কোর্ট আছে, সেই কোর্ট চলছে সংবিধান দিয়ে, দেশের ব্যুরোক্রেসি চলছে সংবিধান দিয়ে, এমনকি 106 ধারায় রেফারেন্স নিয়ে সংবিধানের আলোকেই এই সরকার গঠিত হয়েছে এবং এই সরকার প্রচুর সংবিধান সম্মত সিদ্ধান্তও নিয়েছে। তাহলে শুধু এই জুলাই সনদের বেলায় কেন এই আদেশ কে জারি করবে এটা নিয়ে তর্ক হচ্ছে? অন্যান্য আদেশগুলি কে জারি করেছিল, তাই না? তার মানে এটা হচ্ছে কনভিনিয়েন্স অনুযায়ী আইনকে ব্যবহার করা, সুবিধা অনুযায়ী তো আইনকে ব্যবহার করা যাবে না। আইন যেভাবে পালন করতে হবে সেভাবে। এখানে 3 জন আছেন আইনজীবী। আজকে এটা আসলে একটা
কি বলবো ভারসাম্যহীন আলোচনা, কারণ আমরা তো আর আইনের ছাত্র না। কিন্তু আমরা যেটা বুঝি সাধারণ নাগরিক হিসেবে, যে সংবিধান আমাকে হয় পুরোটা মানতে হবে, আংশিক মানার কোনো উপায় নাই। আমার যেটা ভালো লাগবে সেটা করব, আর যেটা ভালো লাগবে না, যেটা কাজে লাগবে সেটা করব, যেটা কাজে লাগবে না সেটা করব না। এটা তো করা যায় না। এবং বলা হচ্ছে জাতীয় সনদ, জুলাই সনদ তো জাতীয় সনদ না। এখানে তো জাতি কোনো মতামত দেয় নাই, এখানে কিছু রাজনৈতিক দল মতামত দিয়েছে, এর বাইরে জাতির কোনো মতামত নাই। এইটা বলেই কিন্তু গণভোট হচ্ছে, যে আপনারা না মানলে গণভোট হয়ে যাবে। আমি দেখেছি আজকে সকালবেলা পত্রিকা আছে, একটি রাজনৈতিক দলের প্রধান বলেছেন নোট অফ ডিসেন্ট যাবে না জুলাই সনদে, নোট অফ ডিসেন্ট ছাড়াই জুলাই সনদ হবে এবং জনগণ রায় দিয়ে এটা ঠিক করে ফেলবে। তাহলে পুরা জুলাই সনদটা লিখে একবারে গণভোটে দিয়ে দিতেন। এই যে এতদিন সময় নষ্ট করার দরকার কি ছিল, সেটা তো প্রয়োজন ছিল না। তারা যখন ঐকমত্য আনতে পারছেন না, যখন নিজেদের মতামত চাপিয়ে দিতে পারছেন না, তখন একটা গণভোট নিয়ে এসেছেন। এই গণভোটটা কিভাবে আয়োজন করবেন? এই গণভোটের কিন্তু কোনো সাংবিধানিক ভিত্তি নাই। এই গণভোটটা আয়োজন করবেন তারা এমন একটা আইনের মধ্যে দিয়ে, যেটা তারা এখন সাংবিধানিকভাবে জারি করতে পারেন না। এটাকে সংবিধান সম্মত করার জন্য এই জুলাই সনদের মধ্যেই অসাংবিধানিক বিষয়াবলী আছে। যেমন তারা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করছেন একই ব্যক্তি দিয়ে। যে ব্যক্তি আইন পরিষদের ভোটে নির্বাচিত হবেন তিনিই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যাবেন। ভোটার হিসেবে আমি তো মনে করতে পারি যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে আমি যাকে পাঠাতে চাই আর সংসদে যাকে পাঠাতে চাই দুইজন একই ব্যক্তি না। আমি তো মনে করতে পারি যে এই হাসনাত কাইয়ুম ভাই, এই যে আমাদের রাজ্জাকি ভাই, আমি এরকম 50 জন আইনজীবীকে পাঠাতে চাইতে পারি, ওইখানে চাইতে পারি না। ভোটার হিসেবে আমার সেই চয়েস নাই, সেই চয়েস তো তারা আমাদেরকে দিচ্ছেন না। আমাদেরকে আজকে যে প্রার্থীগুলি দেওয়া হয়েছে, আমি তো মনে করি অর্ধেকের এই কনস্টিটিউশন নিয়ে কাটাছিড়া করার যে যোগ্যতা, সেই দক্ষতা নাই। কারণ তারা বিভিন্ন এলাকাতে রাজনৈতিক দলকে প্রমোট করেছেন, রাজনৈতিক দলের কাজ করেছেন। অনেকে আছেন এমন ধরনের কাজ করছেন, রাজনৈতিক দল কৃতজ্ঞতা বশত তাদেরকে নমিনেশন দিয়েছে, এলাকা কন্ট্রোল করে, এরকম লোক নমিনেশন পেয়েছেন। অন্য দলের লোক চাঁদা দিয়ে চলে এসেছেন, আমাকে থামাবেন না, পরে আমাকে সময় দেন না, আর এরকম লোক তো নমিনেশন পেয়েছে। সেই লোকের হাতে আমি তো সংবিধান কাটাছিড়া এইভাবে ছাড়তে চাই না। যদি ছাড়তেই হয় সেটা তো সংসদের ক্ষমতা ছিল, 2/3 ভোটের মাধ্যমে সংসদ তো সংবিধানকে সংশোধন করতে পারে। কেন এটা থাকতে হবে? তারপর জুলাই সনদের সবচেয়ে অসাংবিধানিক এবং সবচেয়ে উজবুক বলবো না, তুগলকি আইন হচ্ছে এটা। হচ্ছে কি বলেন, এই তুগলকি আইনটা হচ্ছে 270 দিন পরে এটা অটোমেটিক হয়ে যাবে। তো 270 দিন কেন? এটা 30 দিন পরে অটোমেটিক দিয়ে দেন, 15 দিন পরে দিয়ে দেন, ভোটের আগেই দিয়ে দেন, অটোমেটিক যোগ হয়ে যাবে। অটোমেটিক কোনো কিছু যোগ করতে গেলে তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি লাগে না, অ্যাসেম্বলিও লাগে না। বরং এই অ্যাসেম্বলির যে সার্বভৌম ক্ষমতা, সেটাকে ক্ষুণ্ণ করছে কে? এই ঐকমত্য কমিশন। তারা বলে দিচ্ছেন আমরা যে কথা বলেছি এটা যদি আপনারা একমত হইতে নাও পারেন, কাজটা শেষ করতে নাও পারেন, 270 দিন পরে এটা হয়ে যাবে। এবং এই যে ঐকমত্য কমিশন, এই ঐকমত্য কমিশন কি করছে দেখেন। এই ঐকমত্য কমিশন এমন কিছু জিনিসপত্র তৈরি করেছে যেটা নিয়ে ডিসপিউট হবে তারা জানে, জেনেই তারা এই জুলাই সনদের মধ্যে এমন ভাবে প্রস্তুতি করার চেষ্টা করছে যেটাকে বাস্তবায়ন করতে হবে। আপনি আমাকে বলেন, একটা সনদ তৈরি করা হচ্ছে, এটাকে আইনি ভিত্তি দিতে হবে, তাহলে কি এটার আইনি ভিত্তি ছিল না? আইনি ভিত্তি ছাড়া একটা আলোচনা করেছেন তারা, তাহলে কি তারা একটা বেআইনি আলোচনা করেছেন? কিংবা যা আইনে নাই সেরকম একটা আলোচনা করে সেটাকে আইনে পরিণত করার চেষ্টা করছেন? এটা কি রায় আগে আর আইন পরে? ব্যাপারটা কি এরকম হয়? আমি আসবো আপনার কাছে। আমি আপনি আসলে আমি আর কথা বলবো না। আমি আসলে এটা নিয়ে খুবই এটা নিয়ে এত কথাবার্তা বলা হচ্ছে। আরো অনেক অতিথি আছেন, আসবো আপনার কাছে। আমি অসংখ্য ধন্যবাদ জনাব আব্দুল নূর তুষার। আমি একটু যেতে চাই ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির, আইনজীবী, সুপ্রিম কোর্ট। আপনার কাছে আসি যে পিআর এবং নির্বাচনের আগে গণভোটের দাবিতে 5 দফা দাবি না মানলে সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে আঙ্গুল বাঁকা করতে হবে। জামাতের নায়েবে আমির তিনি বলেছেন যে এটি আসলে বাঁকা আঙ্গুল বলতে জামাত আসলে কি বোঝাতে চেয়েছেন এবং এটি কি রাজনৈতিক সংঘাতের দিকে মোড় নিবে কিনা? এখানে অনেক জ্ঞান গর্ব কথা হয়ে গেল, তো কোথায় থেকে শুরু করব সেটাই বুঝতে পারতেছি না। কারণ যখন তুগলকি, আজগুবি আইন, এই বেআইনি কাজগুলোর কথা আসে তখন বসে থেকে শোনা খুব কষ্ট হয়ে যায়। তারপরও আমার বিজ্ঞ ভাইদের, তাদের আমার যতটুকু জ্ঞান আছে তাই দিয়ে আলোচনা শুরু করি। শোনেন, এই কথাগুলো সৃষ্টি হচ্ছে জাতিকে প্রতারিত করা। কেউ যদি জুলাই সনদকে বলে যেটা আজগুবি, তুগলকি, বেআইনি আইন, তাহলে বুঝতে হবে কারো একটা এজেন্ডা আছে এই জাতিকে আবার। না, আমি জুলাই সনদকে তুগলকি বলি নাই, আপনাকে বলিনি, আমার শেষ করতে দেন, তারপর আপনার বলা। আপনি আমাকে মিসকোট করলে তো হবে না। আপনি আমাকে মিসকোট করেন। আপনি কারো এজেন্ডা নিয়ে আসছেন, এটা জাতি জানে, অতএব আমাকে বলতে দেন। আমি কোন এজেন্ডা নিয়ে আসছি? আপনি এজেন্ডা নিয়ে আসছেন, আমি এখান থেকে আমরা জানি। আপনি এখানে আমাকে অভিযুক্ত করতে আসছেন। আপনি আমাকে অভিযুক্ত করতে আসছেন। আমাকে বলতে দিবেন তো ভাই। আপনার কাছে আমি আসছি একটু পরে। আমি এরকম করলে উঠে যাবো।
এবার এটা আপনার কি ধরনের কথা? মানুষের মুখ আপনি শাকিসান মতো আমার মুখে বন্ধ করে দিবেন? 17 বছর তো বলতে পারিনি। এটা কি ধরনের ব্যবহার? আপনি একটা বিজ্ঞ ডাক্তার মানুষ, আপনি ডিবেট আপনি বলুন। ঢাকা মেডিকেল কলেজের আপনি আপনার কথা বলুন। জি, জুলাই সনদ হচ্ছে আমাদের মুক্তির সনদ। জুলাই সনদের সাথে রক্ত মিশ্রিত, জুলাই সনদের সাথে ভারতীয় আধিপত্যবাদের কবর রচনার মিশ্রিত। অতএব এই জুলাই সনদকে কোনোভাবে অপমান করা যাবে না। জুলাই সনদকে বাস্তবায়ন প্রক্রিয়া কেন বাস্তবায়ন, আইন আছে কিনা, কারো যদি বুঝতে অসুবিধা হয় সে 10 জনের কাছে বুঝুক। তারপরে কেন বললাম প্রথমে এটা প্রতারণার ইতিহাসের সৃষ্টি। শোনেন, জামাত ইসলাম কেন বললেন আঙ্গুল বাঁকা করতে হবে? কোন দাবি পৃথিবীতে, বাংলা একটা কথা আছে, বাচ্চা না কানলে মাও দুধ দেয় না। যে মায়ের চেয়ে তার বাচ্চাকে কেউ বেশি ভালোবাসে না, তার মা অনেক সময় বোঝে না যে বাচ্চার ক্ষুধা লাগছে, সেজন্য কি হয়, কাঁদতে হয়। ওটারই রূপক কথা হচ্ছে আঙ্গুল বাঁকা করা। কেন? আমাদের ইতিহাস দেখেন। এলএফওর ভিত্তিতে 1970 সালে ইলেকশন হলো। ইলেকশনে বলা হলো আমরা এলএফওটা করেও দিলে কে, ইয়াহিয়া খান প্রমোলগেটেড করছে সমস্ত রাজনৈতিক দলগুলোর ইচ্ছার বহিঃপ্রকাশ। তিনি কি একটা লাইনও লেখেননি। আওয়ামী লীগ সহ মুসলিম লীগ সহ যারা তখন রাজনৈতিক দল তারাই এলএফও ঠিক করলেন, সেটা প্রমোলগেট করে দিলেন ইয়াহিয়া। কেন? টু ট্রান্সফার দ্য পাওয়ার ফ্রম সামরিক সরকার থেকে বেসরকারি পার্লামেন্টের কাছে। এলএফওতে সুন্দর মতো বলা ছিল আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস এবং এর বাইরে আমরা কোনো আইন পাশ করব না। আওয়ামী লীগ তার 70 সালে ইস্তিহারেও তাই বললেন। একটা ইলেকশন হলো কত সালে? 70 সালে। সেই ইলেকশনে নিরঙ্কুশ বিজয় লাভ করলো পূর্ব পাকিস্তানের মানুষ। আমি খালি আওয়ামী লীগকে বলবো না, আমি বলবো এটা পূর্ব পাকিস্তানের মানুষ। কেন? ভাসানী সেই দিন যদি ভোট বর্জনের ডাক না দিতেন, ভোটের আগে ভাত চাই এই বলে, তাহলে মানুষ এক পাতা হয়ে ভোট দিতে পারতো না। তাহলে ভাসানী এবং আওয়ামী লীগের মধ্যে ভোট ভাগ হতো। এই যে ভাসানীর যে আত্মত্যাগ, সেই জন্য আমি বলছি এটা পুরা বাংলাদেশের মানুষের বিজয়। 1970 সালে ইলেকশন। পাকিস্তানের আধিপত্যবাদ 25-এর কালো রাতে আমাদের উপর অবর্ণনীয় একটা আক্রমণ চালালেন। ক্ষমতা ট্রান্সফার না করে তারা অস্ত্রের ভাষাকেই গ্রহণ করলেন। আমরা সারা বাংলাদেশের মানুষ এখানে আমরা ঝাঁপিয়ে পড়লাম। দেখেন সেটা নিয়েও কিভাবে প্রতারণা করা হলো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজের জীবন বাজি রেখে স্বাধীনতাকে ঘোষণা করলেন। এই কনস্টিটিউশনে 35 বছর পর এসে বলা হলো, তাজউদ্দিন যেখানে তার নিজের ডায়েরিতে লিখতেছেন, আমি বারবার টেপ রেকর্ডার নিয়ে যে বলছি শেখ সাহেবকে আপনি একটা ঘোষণা দেন, উনি ঘোষণা দেননি। আর 35 বছর পর এই কনস্টিটিউশনের মধ্যে আপনি ঢুকায় দিলেন যে এই স্বাধীনতার ঘোষণা দিয়েছে শেখ মুজিবুর রহমান, এবং আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে পাকিস্তানের এজেন্ট বলে দিলেন। প্রতারণা 2। তৃতীয় প্রতারণা, 1971 সালে আমরা মুজিবনগর সরকার গঠন করি। এই মুজিবনগর সরকার যারা যে যেখানে আছেন কনস্টিটিউশনের 84 নম্বর 78 নম্বর পাতা খোলেন। এই 78 নম্বর পাতাতে দেওয়া আছে প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্ট। এই প্রোক্লামেশন ইন্ডিপেন্ডেন্টের সমস্ত 5 জায়গায় লেখা আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কোথাও লেখা নেই জাতির পিতা। এবং এই 78 নম্বর পাতার শেষে লেখা আছে যে কি লেখা আছে 78 নম্বর পাতার শেষে, যে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতিকে শপথ পড়াবেন অধ্যাপক ইউসুফ আলী। শপথ না পড়ানো পর্যন্ত সে রাষ্ট্রপতি হয় না। শেখ মুজিবুর রহমান 10 তারিখে বাংলাদেশে এসে নামলেন ভারত দিল্লি হয়ে। দিল্লির কথা ছাড়া তো আবার নামতে পারেন না ওনারা। দিল্লি হয়ে নামলেন, শপথ পড়লেন না। 11 তারিখে উনি কি দিলেন? প্রভিশনাল কনস্টিটিউশন অফ বাংলাদেশ অর্ডার। শপথ ছাড়া নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করতে পারেন, তাহলে সে একজন প্রথম বাংলাদেশের বেআইনি রাষ্ট্রপতি। কাছে শপথই নেননি। আজকে যে সনদের কথা নিয়ে তুগলুকি শুরু হয়েছে সেই 72 সালের 11 জানুয়ারি। এই পেজ নম্বর কত সেটাও বলে দিই, 84 নম্বর পাতায় কনস্টিটিউশনে উনি নিজেকে ডিক্লেয়ার করলেন। 84 নম্বর পাতা দেখেন, 84 নম্বর পাতায় নিচে কি সাইন করছেন উনি? বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে শেখ মুজিবুর রহমান, প্রেসিডেন্ট অফ দ্য পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ। ফ্রড কাকে বলে? মুক্তিযুদ্ধের সাথে প্রতারণা, মুক্তিযোদ্ধাদের সাথে প্রতারণা। আর আজকে আপনি আসছেন তুগলুকি আইন না। এই 72 সালের যে এই প্রভিশন কনস্টিটিউশন অর্ডার দিলেন উনি কোন ক্ষমতা বলে দিলেন? উনি তো শপথই নেননি, তাহলে ওটা বেআইনি। ওই বেআইনির বলে এই 72 সালে যে কনস্টিটিউশন রচনা হলো, আবু সাইদ চৌধুরীকে উনি 12 তারিখে শপথ পড়ালেন, সব বেআইনি।
জন্মই যার আজন্ম পাপ। কেন আমরা 24-কে দ্বিতীয় স্বাধীনতা বলি? সেদিন তো আমরা স্বাধীনতা পাইনি। 71 সালে 16ই ডিসেম্বর কি জেনারেল ওসমানী ছিল না বাংলাদেশে? ছিল না কামরুজ্জামানরা, তাজউদ্দিনরা? কেন 16ই ডিসেম্বর অরোরার কাছে আপনাকে হ্যান্ড ওভার করতে হবে? কেন আমার কনস্টিটিউশনের ড্রাফট রেডি করে দেবে ইন্ডিয়া? ও, এই কথা আপনারা বলবেন না। আপনারা একদিকে যে বলবেন, এক পেতা হয়ে বলবেন। কোনটাকে বলবেন? জুলাই সনদ। যখন মানুষ তার নতুন সূর্য দেখার স্বপ্ন শুরু করছেন, তখন আপনি একটা ন্যারেটিভ তৈরি করবেন, এই জাগ গেল, জাগ গেল, জাগ গেল। সত্যকে মেনে নিতে হবে। বাংলাদেশ জামাত ইসলাম এবং আমি বলবো বিএনপি, এই দুইজনের মধ্যে একটি বিভেদ তৈরি করার জন্য এই সমাজে কিছু লোককে ইনচার্জ দেওয়া হয়েছে, যারা সরাসরি এই দুইটা দলের মধ্যে একটা বিভেদ তৈরি করতে চায়। এবং বিভেদের ফলটা কি? তারা তাদের ঘরে তুলতে চায়। কি ঘরে তুলতে চায়? যাতে কোনোভাবে জুলাই সনদটা বাস্তবায়ন না হয়। আবার কথা আবার পরিষ্কার বলতেছি, বিএনপি এবং জামাতের মধ্যে কোনো রকম বিভেদ তৈরি করতে পারলে ভারত এবং আওয়ামী লীগ কি হবে? সবচেয়ে বেশি লাভবান হবে। এখন আপনার লাস্টের কথাই বলে দিই, একটু এটা তো বলতে হবে, সংবিধান মেনে আর সংবিধান না মেনে কেউ যদি অর্ধেক ইন্টারপ্রিটেশন করেন, এই সরকার সংবিধানের সরকার না, এই সরকার জনগণের ইচ্ছার প্রতিফলনের সরকার। এই সরকার সংবিধানের মধ্যে কোথাও অন্তর্বর্তীকালীন সরকার নাই। এই সংবিধানের মধ্যে অন্তর্বর্তী সরকারের শপথের কথা নাই। যে শপথ নিয়েছেন সেটা একটা অলিখিত সংবিধানের ভিত্তিতে শপথ নিয়েছেন এবং অলিখিত সংবিধানই চলতেছে। আর রাষ্ট্রপতিকে কেন সরানো যায়নি? যারা আজকে এই এজেন্ডা নিয়ে আসছেন তারা ভালো জানেন রাষ্ট্রপতিকে কেন সরানো যায়নি। প্রথম দিনই ভুল হয়েছে এটাকে বিপ্লবী সরকার হিসাবে শপথ না নেওয়া। এনিওয়ে, দ্বিতীয় কথা, 2/3 অফ দ্য কনস্টিটিউশন অকার্যকর। আজকে যে জুলাই সনদ হচ্ছে এটা জনগণের অভিপ্রায়, জনগণের সার্বভৌম ক্ষমতায়, যে ভাই বলছেন একটু আগে কনস্টিটিউয়েন্ট পাওয়ার, সেই কনস্টিটিউয়েন্ট পাওয়ারের বলে এসছেন। আর রেফারির ভূমিকা না। এই আপনারা জুলাই সনদ যারা করলেন, এটা কি ঐক্যমত কমিশন? ঐক্যমত কাজ কি? ফ্যাসিলিটেট করা। ফ্যাসিলিটেট করছে সবারটা, তারপর রেফারি কি কার্ড দেখাতে পারবে না? তার কি হলুদ লাল কার্ড দেখানোর ক্ষমতা নাই? তাহলে আপনি ওখানে বসাইছেন কেন? সে সেই কাজটাই করছে। সে সুপারিশ করছে, সে বলেনি এটা আইন। সুপারিশ করছে, সেই সুপারিশ দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার কাছে। প্রধান উপদেষ্টা সে সমস্ত রাজনৈতিক দলে বলছে এটা রাজনৈতিক ডিসিশন। আমি প্রথমে যেন আপনারা কোনদিন ব্লেম করতে না পারেন আমাকে যে আমি দিয়ে দিলাম একতরফা। সেই জন্য 7 দিনের একটা লাস্ট কি দিলেন যে আপনার, এবং এই 7 দিন টাইম দেওয়াতে অনেকে কিন্তু লন্ডন গেছেন আলোচনা করে যাতে একটা ফলপ্রসূ সিদ্ধান্ত দিতে পারেন। তারা এসছেন, এখনো 3 দিন বাকি। সো আমি হোপফুল। আর আঙ্গুল বাঁকানোর কথাটা এটা রূপক করতে প্রথমে বলছি, এখনো কোনো কিছু দাবি আদায় ছাড়া এদেশে কি হয়নি, বাস্তবায়ন হয়নি। ধন্যবাদ।